আগে দর্শনদারি পরে গুণবিচারী, এই কথাটি শুনেননি? বাংলাদেশে এমন মানুষ পাওয়া যাবে না, বিরল হবে বিষয়টি। তো সরল করে বলতে গেলে এরকম হয় যে আগে লুকটি কাজ করে। কোনো একটা জিনিস দেখতে কেমন, আমরা দোকানে কিছু কিনতে গেলে লুক আগে আমাদের কাছে ম্যাটার করে, তারপর আমরা এটির কোয়ালিটি, ফিচার্স সেই সব যাচাই করি। তো একটি ফোন কিনতে গেলেও কিন্তু ফোনটি দেখতে কেমন, স্লিক স্লিম, দেখতে খুব ভাল লাগে, আকর্ষণীয়। পরে আমরা ফিচার, তারপর যা যা আছে সেটির সব খুঁজি পরে। কাপড় কিনতে গেলে একই, এক নজরে আগে চোখে লাগতো ওই কাপড়টি, তারপর আমরা ধরে দেখি ফ্যাব্রিক কেমন, কোন কোম্পানি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি করেছে, সেটি বিষয়গুলো পরে আসে। খাবারের ক্ষেত্রে যেই খাবারটি খুব ভালোভাবে পরিবেশিত এবং দেখতে সুন্দর, ভালো গার্নিশ করা, আমাদের দৃষ্টি আকর্ষণ করে, খেতে ভালো লাগে, রুচি বেড়ে যায়। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রিয়দর্শন প্রিয়দর্শিনীদের দিকে চোখ থাকে সবার। ছেলে হলে প্রিয়দর্শন হতে হবে তাকে, গুড লুকিং, হ্যান্ডসাম। মেয়ে হলে তাকে হতে হবে প্রিয়দর্শিনী, বিউটিফুল, সুন্দরী, ইত্যাদি ইত্যাদি। তো এইটি খুবই সাধারণ কথা। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তো কন্টেন্ট ক্রিয়েশনে বিশেষভাবে ইউটিউব কন্টেন্টের কথা যদি বলি, প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, থাম্বনেইল, যারা দীর্ঘদিন ধরে ইউটিউব কন্টেন্ট কনজিউম করছেন বা দেখছেন, তাদের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে। আর যারা কন্টেন্ট বানান তারা তো জানেনই। থাম্বনেইল, যেই জিনিসটি দেখে আয়তাকার একটি বক্সের মতো থাকে, যেখানে ছবি দেয়া থাকে, টাইটেল দেয়া থাকে, সেটি দেখে আমরা কিন্তু আকৃষ্ট হই কোনো কন্টেন্ট আমরা দেখব কিনা। তো সেই থাম্বনেইল, তো থাম্বনেইল এমনভাবে বানাতে হয়, ছবি, টেক্সট এরকম দিয়ে, যে লোককে আকৃষ্ট করে। তো এটিকে আবার এই অ্যালগোরিদমের ভাষায় ক্লিক বেইট বলা হয়। বেইট কথাটির মানে হলো টোপ, টোপ দেয়া। মাছ ধরতে গেলে আমরা বেইট ব্যবহার করি, টোপ দেই। অন্য যে কোনো বিষয়ে কাউকে প্রলুব্ধ করতে হলে টোপ দেই আমরা, বাংলায় টোপ বলি, টোপ ফেলা, ইংরেজিতে বেইট বলে। সেই জন্য ক্লিক বেইট। ক্লিক বেইট মানে এক নজরে থাম্বনেইল পছন্দ হয়ে গেলে আপনি ক্লিক করছেন, অর্থাৎ টোপ দিয়ে আপনাকে ভেতরে ঢোকানো হলো। তো এরপর কন্টেন্ট মানসম্মত হলে আপনি সেখানে স্টে করবেন, না হলে হয়তো করবেন না। তো এখন দেখা গিয়েছে বেশিরভাগ কন্টেন্ট অন্যের চুরি করা কন্টেন্ট, কন্টেন্টের কোনো মান নেই, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে কিন্তু কোনো সাইটেশন নেই। কোত্থেকে সেই তথ্য আপনি পেয়েছেন, কবে, কখন, কিভাবে ঘটনাটি ঘটেছে, কিচ্ছু বলা নেই। জাস্ট বলা হলো র এটা বলেছে, ডিজিএফআই এটা করেছে, এনএসআই এই কথা বলেছে, কবে বলেছে, কার কাছে বলেছে, কোনো তথ্যসূত্র নেই। যার যা বলবার আমরা বলে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটাররা। কোনো বালাই নেই দায়িত্বের, দায়িত্ববোধের জায়গা থেকে ভেরিফিকেশন, সাবস্টেন্সিয়েশন, এগুলো কিছুই কাজ করে না, দরকারও হয় না। আচ্ছা, সো যেটি বলছিলাম, থাম্বনেইল আকর্ষণীয় করতে হয়। তো এমনকি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা চ্যাট জিপিটির আশ্রয় নেন। চ্যাট জিপিটিকে যখন জিজ্ঞেস করা হয় যে আমার এই কন্টেন্টের থাম্বনেইল কীভাবে আকর্ষণীয় করা যায়, তো চ্যাট জিপিটি তথ্য দিচ্ছে যে আপনাকে লিখতে হবে অসাধারণ কিছু ঘটে গেল, অভূতপূর্ব ঘটনা, বিস্ফোরক মন্তব্য, চতুর্দিকে তোলপাড়, ষড়যন্ত্র, এইসব শব্দ থাকতে হবে আপনার কন্টেন্টে। তো একবার ভেবে দেখুন কি পরামর্শ, এবং আমরা সেটি মেনে আমরা কি করছি। তো পৃথিবীতে সব ঘটনা ষড়যন্ত্রমূলক না, সব বিষয়ে তোলপাড় হয় না, সব কিছু অভূতপূর্ব হয় না, সাধারণত অনেক কিছু হয়, সেগুলো নিয়েও আলাপ করতে হয়। কিন্তু সেগুলো নিয়ে আলাপ করলে এবং কন্টেন্টে ওই টাইটেল হিসেবে সেই শব্দগুলো না থাকলে দর্শক শ্রোতা ক্লিক করেন না, ফলে যত ভালো মানের কন্টেন্টই হোক সেটি আর দেখা হয় না, অলক্ষিতই থেকে যায়, কোনো কাজে আসে না। পক্ষান্তরে দেখছি ভয়ঙ্কর ভয়ঙ্কর থাম্বনেইল দিয়ে, যারা গ্রাফিক্সে ভালো তারা ভয়ঙ্কর থাম্বনেইল তৈরি করছেন। হাসিনা পতনের 2-3 বছর আগে থেকে দেখতাম হাসিনার চোখ দিয়ে জল, পেছনে পুলিশ মিলিটারি দাঁড়িয়ে আছে, হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ একজন পালিয়ে বিমানে উঠছেন, অমুক পালিয়ে গেলেন আজই। তো এইভাবে ছবি দিয়ে, এইভাবে টাইটেল দিয়ে মানুষকে মেসমেরাইজ করা হয় এবং মানুষ ক্লিক করে সেই কন্টেন্ট দেখেন। তো এখন এটি নিয়ে এত কথা আমি কেন বলছি? আমার এই থাম্বনেইলে আমি যে কন্টেন্টটি আজকে দিয়েছি, সেখানে থাম্বনেইলে আপনারা হারদিল আজিজ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের ছবি দেখতে পাচ্ছেন। আমি রিপিট করছি, হারদিল আজিজ মানে সবাই তাদের খুব পছন্দ করেন, খুব জনপ্রিয় তারা, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম। কারণ তাদের ভিউজ অনেক বেশি হয়, লক্ষ লক্ষ মিলিয়নস এরকম ভিউজ হচ্ছে তাদের। তাদের ভক্ত সমর্থকের কোনো অভাব নেই, তারা যা গিলাচ্ছেন ভক্ত সমর্থকেরা তা গিলছে। এখন তারা যে গিলাচ্ছেন যে কন্টেন্ট, সেখানে সত্যতা কতটুকু, কন্টেন্টটি ইনফরমেটিভ কিনা,
তারা তো দাবি করছেন সেটি সাবস্ট্যান্সিয়েট করতে পারেন কিনা, তথ্য প্রমাণ দিয়ে সেটি প্রমাণ করতে পারবেন কিনা, অনেক ক্ষেত্রেই পারেন না। বাট দিয়ে যাচ্ছেন, যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, যা ইচ্ছে তাই। তো থাম্বনেইলে আমি যাদের যাদের ছবি দিয়েছি এদেরকে পরিচয় দেবার দরকার নেই, এরা এতই পরিচিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই এদেরকে চিনেন। তো এই হাটদিল আজিজেরা গত 18 মাসে যেই কন্টেন্ট বানালেন বাংলাদেশে, যে কোনো ঘটনায় তারা তোলপাড় করে দিলেন, যে কোনো কিছুকে অভূতপূর্ব বানিয়ে দিলেন, সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে পেলেন। তো এখন কেউ হয়তো বলবেন এটি তাদের মত প্রকাশের স্বাধীনতা। আই এম সরি, আই ব্যাক টু ডিফার, আমি দ্বিমত করছি আপনাদের সঙ্গে। মত প্রকাশের স্বাধীনতা এইটির নাম নয়। আপনি মত প্রকাশ করবেন, এমন মত আপনি দিবেন যেটি ভেরিফায়েবল, দাঙ্গা ফ্যাসাদ লাগাবে না, কোনো কিছুকে অস্থিতিশীল করবে না, আনরেস্ট তৈরি করবে না, সেই পর্যন্ত আপনার মত প্রকাশ ঠিক আছে। যা তা বলে আপনি মত প্রকাশ করতে পারবেন না। প্রচার করতে পারবেন, প্রচার করার জন্যে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, অপপ্রচারের জন্য না। তো এই হাটদিল আজিজেরা গত 18 মাসে অপপ্রচার করেছে শুধু কার বিরুদ্ধে? অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে। সরকারের সমালোচনা এক জিনিস, আর প্রধান উপদেষ্টার চরিত্র হনন, আগাগোড়া যাদের ছবি আমি দিয়েছি তারা অধ্যাপক ইউনূসের চরিত্র হনন করেছে। তো আজই এখানে সানগ্লাসেস পরা এক্সকিউজ মি কথিত সাংবাদিক মুস্তাফা ফিরোজ ভয়েস বাংলা নামক একটি চ্যানেল থেকে তিনি কথা বলেন। কি বলেন, কেন বলেন, কথার সারবত্তা কি আমি বুঝতে পারি না। অনেক সময় কিছু বলেই বলেন, জানি না, হতে পারে, হয়তো, কিন্তু কথা বলছেন সিরিয়াস কথা। একটি উদাহরণ দিই শুধু। আজকে তিনি একটি থাম্বনেইল বানিয়েছেন, সেখানে থাম্বনেইলে লেখা ছিল টাইটলে, ক্ষমতা ছাড়ার পথে ডক্টর ইউনূস। এটা তো আমরা জানি। আজকে কেন এই টাইটল? আচ্ছা, ক্ষমতা ছাড়ার পথে ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা, এবং উপদেষ্টাদের কি পরিণতি হবে? ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের কি পরিণতি হবে? অধ্যাপক ইউনূসের দুই একজন উপদেষ্টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাদের সততা, তাদের দক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফাইন। সো এখন তারা যদি বিদায় নেন, নতুন সরকার ক্ষমতায় আসবে, তারা তাদের বিরুদ্ধে ইনকোয়ারি কমিশন করবেন, করতেই পারেন এবং করা উচিত আমি বলবো। কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার বিরুদ্ধে ইনকোয়ারি কমিশন হবে, তার বিরুদ্ধে দুদককে লাগাতে হবে, তদন্ত হতে হবে, বের করতে হবে তার দায় আছে কিনা, নাকি পুরোটাই রুমার ছিল, গুজব ছিল, হওয়া উচিত এটি। তো মুস্তাফা ফিরোজ কেন আজকে কয়েক ঘন্টা আগে অধ্যাপক ইউনূসের কি হবে পরিণতি, শুধু এটা না, কিছু অ্যানালজি ড্র করবার চেষ্টা করলেন, দুর্বল অ্যানালজি। উনি পড়াশোনা করেন না, আই এম ভেরি শিওর অফ দ্যাট। ওনার কাছে হাল নাগাদ কোনো তথ্য নেই, জাস্ট পেঁচাল পারেন, পেঁচাল 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 চলতে থাকে। আচ্ছা, তো উনি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সঙ্গে তুলনা করলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো চলে গিয়েছিলেন, ইউনূস কোথায় যাবেন? আমেরিকায় যাবেন, ফ্রান্সে যাবেন? একবার ভেবে দেখুন, এই অর্বাচীন কথিত সাংবাদিক ইউনূসকে ফ্রান্সে কিংবা আমেরিকায় পাঠাচ্ছে কেন? ইউনূসে কি বাংলাদেশে থাকার জায়গা হবে না? এত বড় বাংলাদেশ, আমরা 18 কোটি মানুষ থাকি, একজন অধ্যাপক ইউনূস থাকতে পারবেন না? আমি এনামুল কবির সরকার কিংবা মোস্তফা ফিরোজ, আমরা যদি না থাকি বাংলাদেশে কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন অধ্যাপক ইউনূস কিন্তু দরকার আমাদের। 18 মাস দরকার ছিল, এখনো দরকার। যারা না বুঝে এতদিন ইউনূস বিরোধিতা করেছেন, দুটো পক্ষ আছে এখানে, ইউনূস হেটারদের মধ্যে দুটো পক্ষ আছে। একটি পক্ষ হলো তারা বোকা, তারা নির্বোধ, তারা হাসিনার বয়ান গিলেছেন, তারা হাসিনা প্রেমী, মুজিব প্রেমী, বাকশালী। হাসিনা যা যা বলেছেন সেটি বেদ বাক্য হিসেবে নিয়েছেন, তো সেগুলো গিলে গিলে ইউনূস হেটারে পরিণত হয়েছেন। আরেকটি শ্রেণী আছে ধান্দাবাজ, অসভ্য, ইতর শ্রেণীর লোক, তারা জানেন ইউনূসকে, কিন্তু জেনেও তারা ইউনূসকে ছোট করেছেন, উঠতে বসতে 18 মাস ধরে করছেন তারা এটি। তো এই চাঁদ মুখগুলো সব এর মধ্যে আছে। অসভ্যতার চূড়ান্ত করেছেন তারা গত 18 মাসে, প্রত্যেকটি। এর মধ্যে একজন এখন সরকারি মেহমানখানায় আছেন, আনিস আলমগীর, বাকিগুলো বাইরেই আছে, কয়েকটি দেশের বাইরে আছে। তো দেশে থাকলেও এদের কোনো সমস্যা হতো না, কারণ বাংলাদেশ গত 18 মাসে যেই পরিমাণ মত প্রকাশের স্বাধীনতা দেখেছে, কোনো দিন সেটি সম্ভব হতো না। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় ছিল, তাই লোকেরা এত স্বাধীনতা পেয়েছে। যা ইচ্ছে তাই বলেছে এই অসভ্যরা। আমি দুঃখিত এভাবে বলতে হচ্ছে, সভ্যতার কোনো বালাই আমি সেখানে দেখি না। সভ্য লোক এরকম কন্টেন্ট তৈরি করতে পারে না। আচ্ছা,
তো যেটি বলছিলাম, মোস্তফা ফিরোজ দিয়ে শুরু করেছিলাম। নবনীতা নির্বাচনের পর দিন শুক্রবার কোনো কন্টেন্ট দেয়নি, কোনো সকাল বাদ যায় না নবনীতা কন্টেন্ট দেয় না, টাইমলি পাংচুয়াল খুব নবনীতা। তা আমার একজন দৃষ্টি আকর্ষণ করলেন যে নোটিস করেছেন, আমি অবশ্য নোটিস করি না নবনীতা কবে কন্টেন্ট দিল কবে দিল না। আমাকে বললেন যে নবনীতার কিন্তু কোনো সকালে কন্টেন্ট দেওয়া বাকি থাকে না, আজ সকালে কিন্তু নবনীতা কোনো কন্টেন্ট দেয়নি। তা আমি বললাম কেন মনে হলো তোমার কাছে নবনীতা কন্টেন্ট দেয়নি, বা দিলেই কি না দিলেই কি? তো বলছেন না, ওর কখনো মিস হয় না, আজকে দেয়নি। আমি বললাম কেন দেয়নি বলে মনে করছে? বলছে ওর দেওয়ার মতো কিচ্ছু নেই, কারণ এতদিন ও মিথ্যাচার করেছে, ভুল ইনফরমেশন দিয়েছে, মানুষকে ডিসইনফরমেশন দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে না, অধ্যাপক ইউনূস নির্বাচন দিবেন না, তিনি ক্ষমতা ছাড়বেন না। এখন নির্বাচন তো হয়ে গেল, এখন নবনীতা কী বলবে? লজ্জায় আজ সকালে আর কন্টেন্ট দেয়নি। তাই আমি বললাম চিন্তা করুন না, দুপুরের মধ্যে গুছিয়ে উঠবে, পরিস্থিতি কাটিয়ে উঠে নবনীতা কন্টেন্ট দিয়ে ফেলবে। এবং হয়ে গেছে, দুপুরের মধ্যে কন্টেন্ট চলে এসছে। তো এখন নতুন সরকারের, হবু সরকারের মন্ত্রিত্বে কে থাকবেন কে থাকবেন না, এটি নিয়ে টানাটানি করছে নবনীতা। আচ্ছা ফাইন, করতে থাকুক, সমস্যা নেই। মাসুদা ভাট্টি, এর কথা বলতে আমার অরুচি হচ্ছে, নাম নিতে আমার অরুচি হয় এই ভদ্রমহিলার। ভয়ঙ্কর সব মিথ্যে বয়ান তিনি এতদিন তৈরি করেছেন গত 18 মাসে, ভয়ঙ্কর অরুচিকর, সেগুলো বমি হবার মতো তার কন্টেন্ট। একটি কাজ শুধু, মিথ্যে বয়ান তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে। যা তা বলেন তিনি, যা তা। আচ্ছা, এখন আবার দেখা গেল বিএনপির প্রতি একটু নমনীয়। বিএনপি কী কী অসুবিধায় পড়তে পারে, অধ্যাপক ইউনূস বিএনপিকে কী কী অসুবিধায় ফেলতে পারে বা ফেলেছেন, এইসব বলার চেষ্টা করছেন। তো এই মাসুদা ভাট্টিও বোধহয় ধরাছোঁয়ার বাইরে আছে, আশেপাশে নেই আমাদের অঞ্চলে, অন্য কোথাও আছে যদ্দূর মনে হয়। আচ্ছা, পান্না, মঞ্জুরুল আলম পান্না কিছুদিন আগে মেহমানখানা থেকে বেরিয়ে আসলেন। তো পান্নার গুরু ছিলেন অধ্যাপক কলিমুল্লাহ বোধহয় মেহমানখানায় আছেন, সরকারি মেহমানখানায়। তো পান্নার কথা আর কি বলবো? পান্না সাংবাদিক বলে দাবি করা হচ্ছে পান্নাকে। পান্না কোথায় লেখাপড়া করেছেন আমি জানি না, কিন্তু পান্না যেই কন্টেন্ট বানান রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, শুধু রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা না, রাষ্ট্রদ্রোহিতা। পান্না গত 18 মাসে যেসব কন্টেন্ট বানিয়েছেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা অবগত আছেন কি বানায়, তার কন্টেন্টের মান কি প্রচার করতে চাইছেন সেটি আর কি বলবো। তথাকথিত নোবেল বিজয়ী এভাবে বলতেন অধ্যাপক ইউনূসকে পান্না। তো আমি স্ট্রংলি ডাউট করি অধ্যাপক ইউনূস তার বাসায় কোনো গৃহবৃত্ত নিলে পান্নাকে বিবেচনা দিতেন কিনা ইন টার্মস অফ কোয়ালিফিকেশনস, ফিটনেস, কম্পিটেন্স। আই স্ট্রংলি ডাউট ইট। তো যাই হোক, পান্না এরকম কন্টেন্ট বানিয়ে চলেছেন। এরকম কন্টেন্টের জন্য পান্না জেলে যাননি, পান্না অন্য একটি কাজ করছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রেস ক্লাবের ষড়যন্ত্রমূলক একটি সভা করবার চেষ্টা করছিলেন, আওয়ামী সভা। তো সেখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন, কিছুদিন মেহমানখানা থেকে আসলেন। তো আমি ভাবলাম মেহমানখানা থেকে বেরিয়ে হয়তো কিছুদিন বিরতি নেবেন, নেননি, আরও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কন্টেন্ট বানানো শুরু করলেন পান্না। তো পান্না ভেবেছেন মাত্রই বেরোলাম আর ঢোকাবে না, তো তাই হয়েছে। আসলে সরকার যাবার সময় হয়েছে, একজন পান্না নিয়ে তারা মাথা ঘামাননি। আচ্ছা, মাসুদ কামাল। তো মাসুদ কামাল সম্পর্কে আমি যেটুকু বলবো, মাসুদ কামাল বুঝে না বুঝে এমন সব কন্টেন্ট বানিয়েছেন, আমি বলবো তিনি কোনো খারাপ উদ্দেশ্যে বানাননি, বাট না বুঝে অনেক কন্টেন্ট বানিয়েছেন যেটি সরকারকে অস্থিতিশীল করবার জন্যে যথেষ্ট। আর তার কথা এবং অন্য মঞ্চ, এই দুটো প্ল্যাটফর্মে তিনি প্রায়শই এমন লোককে ডেকে আনেন যারা ইউনূস হেটার। যেমন আনিস আলমগীর তার প্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আপনাকে স্বাগতম, মঞ্জুরুল আলম পান্না আপনাকে স্বাগতম। অর্থাৎ ইউনূস হেটারদের একসাথে করতেন তিনি, কেন আমি জানি না। তার কোনো প্ল্যাটফর্মে ব্যালেন্সড আলাপ হয়েছে আমি কখনো দেখিনি, একদিনের জন্য দেখিনি, কোনোদিন দেখিনি। তো মাসুদ কামাল সম্পর্কে আমার রায় হলো, মাসুদ কামাল ষড়যন্ত্র করে এটি করেছেন আমি মনে করি না। মনের গহীনে কোথাও ডক্টর ইউনূসের সম্পর্কে তার কোনো ডিসলাইকিং, কোনো হেইট কাজ করছে, কোনো ঘৃণা, সেটিও হতে পারে। তো সেই জন্য তিনি জাস্ট যাই করেছেন সরকারের বিরুদ্ধে গেছে সেটি। আচ্ছা, তো ইদানিং আবার বিএনপিকে খুব প্রমোট করবার চেষ্টা করছেন, ভালো, করতেই পারেন সেটি। আনিস আলমগীর তার এক বক্তব্যে একটি এপিসোডে বলেছিলেন যে 2 কোটি আওয়ামী লীগ আর দেশে নেই, বা ঘরে ঘুমাতে পারে না, এলাকায় নেই। তো এর চেয়ে মিথ্যেবাদিতা, মিথ্যাচার আর কি হতে পারে একবার ভেবে দেখুন। 2 কোটি আওয়ামী লীগের নাকি ঘরে থাকতে পারেন না, এলাকায় নেই, ঘরে নেই, তারা কোথাও নেই, তারা গেলেন কোথায়?
তারা কারা? তারা তো আমাদের আপনাদেরই লোক, আমাদের মহল্লার লোক, আমাদের পাড়ার লোক, আমাদের গ্রামের লোক, পাশের ইউনিয়নের লোক, তারা আমাদের আত্মীয় স্বজন। একই কাঁচা বাজারে যেতে হয়, একই অনুষ্ঠানে যেতে হয়, শুক্রবারে জুমার নামাজে যেতে হয় একই মসজিদে। তারা গেলেন কোথায়? 2 কোটি আওয়ামী লীগের দেশের বাইরে? আবার পশ্চিমবাংলায় কি লঙ্গরখানা খুলেছে নাকি যে 2 কোটি আওয়ামী লীগের বাংলাদেশের স্থান না পেয়ে পশ্চিমবাংলায় ঢুকে গেল? সো আনিস আলমগীর ডিক্লেয়ার করা বাকশালী। তো আনিস আলমগীর এই মিথ্যে বয়ান তৈরি করছিলেন 18 মাস ধরে। তো প্রত্যেকটি মানুষ এই থাম্বনেইলে ব্যবহার করা একটি কাজ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশটিকে শেষ করে দিল। অধ্যাপক ইউনূস বিরাট বড় কনস্পিরেটর, বাংলাদেশের বিরুদ্ধে কনস্পায়ার করছেন, সারাক্ষণ ষড়যন্ত্র করছেন। মার্কিন ষড়যন্ত্র, ইন্দো প্যাসিফিক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, বন্দর দিয়ে দিচ্ছেন, দেশ দিয়ে দিচ্ছেন, সেন্ট মার্টিন চলে যাচ্ছে। এই অসভ্যতাই হয়েছে গোটা 18 মাস ধরে। এবং সবচাইতে বড় কথা হলো, অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসলে আর যান না। মাসুদ কামাল তিনি ক্ষমতা এত পছন্দ করেন, তিনি আর যান না, ক্ষমতা নিলে একবার আর ছাড়েন না। তো আমি জানি না এখন এরা কি বলবেন, এরা মুখ দেখাবেন কেমনি? এরা যা যা কন্টেন্ট বানিয়েছেন, লজ্জা আছে এদের কারো? আত্মসম্মান বোধ আছে? এরা কি করে মুখ দেখাবেন? এরা অধ্যাপক ইউনূস সম্পর্কে যেসব ষড়যন্ত্রমূলক কথাগুলো বলেছেন, একটাও কি ফলেছে? অধ্যাপক ইউনূস ক্ষমতা ধরে রেখেছেন, চাইলে তিনি গণভোট দিয়ে থেকে যেতে পারতেন 29 সাল পর্যন্ত। থেকেছেন? পারতেন না? কে ঠেকাতে পারত? অধ্যাপক ইউনূসের সরকার যখন শপথ নিয়েছে, তখন কি কোনো টার্ম ঠিক করা ছিল? এটি কি নির্বাচন দেবার সরকার ছিল? 3 মাসের সরকার ছিল? এটি কি তত্ত্বাবধায়ক সরকার? এই সরকারের কোনো ফ্রেমওয়ার্ক আছে? স্ট্রাকচার আছে? শপথ নিয়েছে এই সরকার, সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে, কিন্তু তার কোনো টাইম লিমিট নেই, ধরে দেওয়া হয়নি। কাজের পরিধি ঠিক করে দেওয়া হয়নি, তারাই ঠিক করেছে। 3টি কাজ তারা লক্ষ্যমাত্রা হিসেবে নিয়েছিলেন: মানবতাবিরোধী অপরাধের বিচার করা, শেখ হাসিনা সহ তার লেসপেন্সার যারা আছেন তাদেরকে, সামরিক বেসামরিক আমলা থেকে শুরু করে তাদের বিচার করা, রাষ্ট্র সংস্কার করা, একটা নির্বাচন দেয়া। তো সব কিছুই তো করেছেন তারা। সব করে তারা উচ্চমাত্রার সাফল্য নিয়ে সরকার বিদায় হচ্ছেন। এবং অধ্যাপক ইউনূসের জন্য এখন অনেক লোক চোখের জল ফেলছেন। তারা জানেন তারা কি হারিয়েছেন, এবং আগামীতে যত দিন যাবে আমরা অধ্যাপক ইউনূসকে তত বেশি মিস করব। এটি সবার জানা আছে, মনের গহিনী আমাদের। তো এখন কথা হলো, আমার শঙ্কা হলো এরা আগামী দিন কি করবেন, কি নিয়ে কন্টেন্ট বানাবেন। যেটি বলছিলাম, নবনীতা কন্টেন্ট বানিয়ে ফেলেছে অলরেডি। কি হয়েছে যে সংসদের দক্ষিণ প্লাজায় কেন শপথ নিতে হবে, এখানে ষড়যন্ত্র আবিষ্কার করছে নবনীতা। এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব যোগ করছে। সংসদের দক্ষিণ প্লাজায় কেন, এতদিন বঙ্গভবনে হয়েছে, এখন না কেন? শেষে জানা গেল আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক সম্মেলনে ক্লিয়ার করেছেন যে এটি বিএনপি চেয়েছে। বিএনপি ওই জায়গাটিকে নানা কারণে পছন্দ করছে, কারণ সেখানে বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, হাদির জানাজা হয়েছে, ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, জুলাই সনদের নানা কারণে জায়গাটি ঐতিহাসিক হয়ে উঠেছে এবং খোলামেলা জায়গা, একটু ব্যতিক্রমী। বিএনপির পছন্দে সরকার রাজি হয়েছে, সেখানে শপথ অনুষ্ঠান হবে। তো নবনীতা এসব খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি। সেখানে ষড়যন্ত্র খুঁজেছেন, অধ্যাপক ইউনূসের ষড়যন্ত্র, বঙ্গভবনকে এড়িয়ে ওখানে গিয়ে করা হচ্ছে এটি। অর্থাৎ এর বাইরে এরা কিছুই করেন না। আমি বুঝলাম কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বাড়াচ্ছেন, ব্যবসা করতে হবে, ভিউজ দরকার, ডলার দরকার, ইটস অল ওকে, বাট এইভাবে না। সব থাম্বনেইলে ষড়যন্ত্র লেখা যাবে না, সব কিছু তোলপাড় হয় না, স্বাভাবিকভাবেও কিছু ঘটনা ঘটে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এদেরকে করুণা করি, আই পিটি দেম। এদের জন্য আমার করুণা হয় এবং এদেরকে কড়া নজরে রাখতে হবে। আগামী দিনে এদের ভূমিকা কি, কার পক্ষে বয়ান তৈরি করে, কোন দিকে যায়, চোখে চোখে রাখতে হবে এদেরকে, এই সব কটাকে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন।